সাজের বেলা ঘনিয়ে এসেছে। চারদিকের আকাশটা কালচে লালবর্ণ ধারণ করেছে। মেঠো পথ ধরে দ্রুত পায়ে আবিদ আর তার ভাগ্নে বাবলু হেঁটে চলেছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হওয়া ছাড়া তেমন কোনো শব্দ নেই। হঠাৎ রাস্তার ধারে কিছু একটা পড়ে থাকতে দেখে আবিদ থমকে দাঁড়ালো। কাছে গিয়ে দেখতে পেল একটা মানুষের নিথর দেহ পড়ে আছে, রক্তে ভেজা রাস্তা। কিছুক্ষণ পর পুলিশ এলো। লোকটার পকেট থেকে একটা ভাঁজ করা আইডি কার্ড উদ্ধার করা হলো। মামা, লোকটা কি মারা গেছে? আমি তো তাকাতে পারছি না। চুপ কর বাবলু, ঘাবড়াস নেই। পুলিশ অফিসার চেক তো করছেন। হ্যাঁ, স্পট ডেট। মনে হচ্ছে কোনো দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ইস, লোকটার কোনো পরিচয় পাওয়া গেছে কি? হ্যাঁ, আমরা একটা আইডি কার্ড পেয়েছি। তাতে ওনার নাম মোবারক হোসেন, আর ওনার গ্রামের বাড়ি কদমতলিতে। কদমতলি? ওটা তো এখান থেকে মাইল 7 পথ। আপনাদের পরিচিত নাকি? না। প্রধান সমস্যা হচ্ছে আমাদের গাড়িটা ওই গ্রামে যেতে পারবে না। একে তো সরু পথ, তার উপর আবার মাঝে নদী আছে। তাহলে কি এই লাশটা এখানেই পড়ে থাকবে রাতভর? না, তা হতে পারে না। অফিসার, আমি কি লাশটা ওর বাড়িতে পৌঁছে দিতে পারি? আপনি দায়িত্ব নেবেন, তাও এই অন্ধকারে? হ্যাঁ, মানুষটার শেষ যাত্রাটা অন্তত নিজের উঠানে হওয়া উচিত। কিন্তু মামা, আমরা কিভাবে নিয়ে যাব? কোনো গাড়িই তো যাবে না। কেন? আমাদের গ্রামের গফুর মিয়ার গরু গাড়িটা আছে তো, ওটা দিয়েই নদী পর্যন্ত নেওয়া যাবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তবে তাই হোক। তবে যাওয়ার আগে একটা পেপার সাইন করে যান। মামা, আমার কিন্তু খুব ভয় লাগছে। রাত বাড়ছে, আর তার উপরে মরা মানুষ। ভয় পেয়ে লাভ নেই বাবলু। মরা মানুষ ভয়ঙ্কর নয়, একা পড়ে থাকা অসহায়ত্বটা বেশি ভয়ঙ্কর। গফুর মিয়া তার গরুর গাড়িটা নিয়ে এলো। লণ্ঠনের টিমটিমে আলোয় মোবারক হোসেনের ফ্যাকাশে চেহারাটা আরও বেশ ভয়ঙ্কর দেখাচ্ছে। আবিদ এবং গফুর মিয়া যখন লাশটাকে তুলতে গেল, তখন শুরু হলো এক অদ্ভুত কাণ্ড। মনে হচ্ছে শরীরটা কেউ নিচ থেকে টেনে ধরে আছে। দুজনে মিলে 1 ইঞ্চিও নাড়াতে পারল না। অবশেষে বিসমিল্লাহ বলে এক হ্যাচকা টানে তারা লাশটাকে গাড়িতে তুলল। চাকা ঘুরছে কড়কড় শব্দে। আবিদ পুলিশি ঝামেলা মিটিয়ে বাবলুকে নিয়ে সামনে এগোতে লাগল। সন্ধ্যা পেরিয়ে তখন রাত নেমেছে, আর সামনের পথটা আরও দুর্গম হতে চলেছে। কিন্তু আবিদের চোখে কেবল সেই অজানা লোকটার মুখটাই ভেসে উঠছে। মামা, লোকটা তো দেখতে অনেক পাতলা, কিন্তু তোলার সময় মনে হচ্ছিল যেন অনেক ওজন। হয়তো মনের ভুল বাবলু, ভয় পাস না। আমার গরু দুটা কিন্তু আগাইতে চাইতেছে না। পেছনে কে যেন গাড়িটা টেনে ধরে রেখেছে। গফুর ভাই, রাস্তাটা তো একটু চড়াই, হয়তো তাই ভারী লাগছে। মামা, ওই শোনো, কে যেন আবার নাম ধরে ডাকলো না? কি যাতে বলছিস? এখানে আমরা 3 জন ছাড়া আর কে ডাকবে? না আবিদ ভাই, বাবলু কিন্তু ঠিকই বলছে। আমার কাছে মনে হলো লাশটা বিড়বিড় করে কিছু বলছে। মামা, আমি আর পারছি না, আমার অনেক ভয় লাগছে। বাবলু, শান্ত হ। আমরা একটা ভালো কাজ করতে বেরিয়েছি, কোনো অশুভ শক্তি আমাদের। গফুর ভাই, থামলেন কেন? আমি থামাই নাই ভাই, গাড়ি দুয়ারে এক চুলুন ওরছে না। ওরে বাপরে, এ কি? কি হয়েছে মামা? তুমি ওভাবে? ও খুদা, লাশটা দেখি সোজা হয়ে বসে আছে। পালা বাবলু পালা, গফুর ভাই দৌড়ান। ভয়ে চিৎকার করতে করতে তারা 3 জন প্রায় 8 মাইল দৌড়ে এলো। দূরে কিছু গ্রামবাসী দেখতে পেয়ে তারা সেখানে চলে গেল। আবিদ হাঁপাতে হাঁপাতে গ্রামবাসীদের কাছে পুরো ঘটনাটা খুলে বলল। সবাই আতঙ্কিত হয়ে শুনল সেই অবিশ্বাস্য কাহিনী। ভিড়ের ভেতর থেকে একজন হুজুর এগিয়ে এলেন। তিনি সবাইকে শান্ত করে একটা মাটির ঘটিতে পানি নিয়ে তাদের দোয়া পড়লেন। তারপর সবাইকে সাথে নিয়ে আবার সেই গাড়ির কাছে ফিরলেন।
হুজুর পরম মমতায় লাশের গায়ে সেই পবিত্র পানি ছিটিয়ে দিলেন এবং কিছু দোয়া পাঠ করলেন। মুহূর্তেই চারপাশের বাতাসটা কেমন যেন হালকা হয়ে গেল। আবিদ আবার বুক বেঁধে যাত্রা শুরু করলো। হুজুরের পানি পড়ার পর কিছুক্ষণ সবকিছুই ঠিক ছিল, কিন্তু বনের অন্ধকার পথে যেতেই হঠাৎ এক করুণ কান্নার শব্দ ভেসে এলো। মনে হলো যেন গাড়িতে শোয়ানো মৃতদেহটাই কুমড়ে কুমড়ে কান্না করছে। এই শব্দ শুনে গাড়ি চালক গফুর মিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। আবিদ আর বাবলুর কোনো কথা না শুনেই সে চিৎকার করে গাড়ি ফেলে জঙ্গলের দিকে দৌড়ে পালালো। আবিদ আর বাবলু বাধ্য হয়েই অনেকটা কষ্টে লাশটিকে বহন করে নদীর ঘাটে নিয়ে এলো। দূরে একজন বৃদ্ধ মাঝিকে দেখে তারা কিছুটা আশ্বস্ত হলো। মাঝি ভাই, খুব বিপদে পড়েছি, আমাদের একটু নদীটা পার করে দেবেন? এই মাঝরাতে লাশ নিয়ে পার হতে চান? তাও আবার একটা অপঘাতে মরা মানুষ। কি করব ভাই, গ্রামে তো পৌঁছে দিতেই হবে। আপনাকে না হয় আরো কিছু টাকা বাড়িয়ে দেব। টাকার কথা ছাড়ুন, বিপদ দেখলে এই মাঝি পিছপা হয় না। নৌকায় উঠুন। মামা, নৌকায় তো দুলছে কেন? মনে হচ্ছে কেউ তলা থেকে ধাক্কা দিচ্ছে। সবাই জুড়ে জুড়ে দোয়া পড়ুন। এই কোনো সাধারণ ঝড় নয়। অপঘাতে মরা মানুষের পিছনে খারাপ জিন পিছু নিয়েছে। মাঝি ভাই, আকাশে দেখুন, ওগুলো কিসের আলো? লাল, নীল, সবুজ, আমাদের একেবারে ঘিরে ধরেছে। ওদিকে তাকাবেন না, এটা জিনের খেলা। নৌকা তো সামলানো যাচ্ছে না, পানি তো প্রায় উঠেই গেল। মামা, নৌকা তো ডুবে যাচ্ছে, বাঁচাও। মাঝি ভাই, যেভাবে পারেন নৌকা পারে নিন, আমাদের বাঁচান। চেষ্টা করছি, কিন্তু নৌকা যেন পাড়ের দিকে যেতেই চাইছে না। মামা, এই লাশটা তো ভেসে যাচ্ছে। আমি ধরছি, তুই পারে উঠ। মাঝি ভাই, লাশটা ধরুন। আল্লাহ বাঁচাইছে। আপনারা কি পাগল? এই লাশের সাথে আর যাওয়া সম্ভব না। মাঝি ভাই, এখন আমরা কোথায় যাব? আমি আর এক কদমও আগাবো না, তবে আপনাদের বিপদে ফেলে যাব না। এই পাশে এই রহমত মিয়ার বাড়ি, ওরও গরুর গাড়ি আছে, আমি বরং ওকে ডেকে দিই। গাড়িটা বনের মাঝখানে আসতেই চারপাশটা থমথমে হয়ে গেল। ঝিঝি পোকার শব্দ ছাপিয়ে আবার সেই বুক ফাটা কান্নার আওয়াজ। আবিদ বুঝতে পারল বিপদ এখনো কাটেনি। গরুগুলো সামনের দিকে পা বাড়াতেই চাইছে না, যেন মাটির সাথে তাদের পা আটকে গেছে। মামা, আবারও সেই কান্নার আওয়াজ। এবার কিন্তু আমার সত্যি সত্যি অনেক ভয় লাগছে। ভয় পাস না বাবলু, তুই দোয়া পড়তে থাক। গাড়ি অস্বাভাবিক ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পেছন থেকে কেউ টেনে ধরেছে। ওরে বাবা রে, এই বাবলু দেখ, লাশটা উঠে বসেছে রে। কোথায় মামা? আমি তো দেখতে পাচ্ছি না। ও তো আগের মতোই শুয়ে আছে। কই আবিদ ভাই? আমি তো কিছু দেখলাম না। আপনি কি খুব ভয় পেয়েছেন? বিশ্বাস করুন রহমত ভাই, আমি নিজের চোখে দেখেছি ওর শরীরটা নড়ে উঠল। আমার গরু দুটো আর সামনে এগোতে যাচ্ছে না, ওরা কেবল উল্টো দিকে যেতে চাইছে। মামা, গাড়িটা তো সত্যি সত্যি পেছনের দিকে সরে যাচ্ছে। রহমত ভাই, দ্রুত কিছু করুন, আমাদের এই জঙ্গল থেকে বেরোতে হবে। আমি তো চেষ্টা করছি ভাই, কিন্তু গরুগুলো থরথর করে কাঁপছে। আমার মনে হয় ওরা কিছু দেখতে পারছে। মামা, ওই দেখো, লাশটা আবার উঠে বসেছে। হায় আল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। এবার তো দেখছি লাশটা বসে আছে। আর এক মুহূর্ত না, যান বাঁচান আগে, দৌড়ান সবাই। তারা তিনজন দৌড়াতে দৌড়াতে লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালো। দূরে কিছু গ্রামবাসীকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে সব খুলে বলল। গ্রামবাসীরা ভয় আর কৌতূহল নিয়ে সেই গরুর গাড়ির কাছে ফিরে এলো। তারপর তারা যে দৃশ্য দেখতে পেল তা দেখে রীতিমতো রক্ত হিম হয়ে গেল। দেখা গেল গাড়িতে থাকা লাশের শরীরের অর্ধেক অংশ কোনো হিংস্র প্রাণী যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সবাই শিউরে উঠে বুঝতে পারল এটা কোনো সাধারণ পশু নয়, এ নির্ঘাত কোনো খারাপ জিনের কাজ। ওই গ্রামের একজন অভিজ্ঞ হুজুর
তখন সবাইকে একটা সমাধান দিলেন। তিনি জানালেন এই লাশ সামনে নেওয়া সম্ভব নয়, কারণ এই মৃতদেহটির উপর পড়েছে। অবশেষে হুজুরের নেতৃত্বে গভীর রাতেই সেই বনের ধারে এক পুরনো কবরস্থানে সেই লোকটিকে দাফন করা হলো। মোবারক হোসেন তার নিজ গ্রামে ফেরার এই যাত্রাটা এভাবেই মাঝপথে রহস্যজনকভাবে শেষ হয়ে গেল। আবিদ আর বাবলু সেই রাতটা ওই গ্রামেই কাটিয়ে দিল। ঘরের এক কোণে একটি টিমটিমে হারিকেন জ্বলছে, যার আলোয় ভয়টা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। অনেক চেষ্টা করেও তারা সে রাতে ঘুমাতে পারল না। পরদিন ভোরের আলো ফুটতেই তারা হাঁটতে শুরু করলো। চারদিকের নিস্তব্ধতা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছিল। বাবলু বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল, কিন্তু আবিদ শুধু হাঁটছিল। গ্রাম ছেড়ে মূল রাস্তায় ওঠার সময় আবিদ একবার সেই বনের দিকে তাকালো, যেখানে সেই অচেনা মানুষটি চিরনিদ্রায় শায়িত আছে। বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভীষণ এক অপূর্ণতা আর সুখ নিয়ে তার চিরচেনা শহরের দিকে পা বাড়ালো।